প্রথম কথা হচ্ছে 5ই আগস্টের ঘটনার পিছনে যে দুটি দেশের সবচেয়ে বড় ভূমিকা, সে দুটি দেশের একটিও আমেরিকা না। আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি সেটা তিনি নিচ্ছেন। ওনাকে ওনার সাক্ষাৎকারে যেই উপদেশ দিয়েছেন এই কথাটা বলার জন্য, এটা খুব ভুল উপদেশ দিয়েছেন। মানে এটা তিনি নিজ থেকে দেন নাই, তার সাক্ষাৎকারটা এটি উপদেশে দিয়েছেন কি, কাকে? যখন আপনি কোনো বিচারের আওতায় থাকেন বা তদন্তের আওতায় থাকেন তখন কথা কম বলতে হয়, তাই না? তিনি রিগ্রেট করছেন ওভার দ্য নিডলেস ব্লাডশেড। শুনেন, আপনি কি ওবায়দুল কাদের সাহেবের কথার সাথে জননেত্রী শেখ হাসিনার কথার মিল পাচ্ছেন? তো কেউই আপনার পক্ষে একটা পজিটিভ কথা বলে না। তারপরেও কি একটু সময়ের জন্য একটু ক্ষমা দেওয়া যায় না জাতিটারে? একটু থামা যায় না? জেডাই খান পান না, আমাদের আওয়ামী যোদ্ধা যারা আছেন সাইবার ওয়ার্ল্ডে, হঠাৎ করে দেখলাম শুরুর দিকে জয় বাংলা জয় পান্না ভাই এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে, হ্যান ত্যান করলেন। এখন নেত্রীর আইনজীবী হতে যাচ্ছেন, এখন গালি মাইরা কিছু রাখতেছেন না। এক সময় দেখি ফজলুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ফজলু ভাই এগিয়ে যান, ওনার বক্তৃতা আওয়ামী লীগের অফিসিয়াল পেজের মধ্যে, আশ্চর্য ঘটনা, হ্যাঁ, সবাই শেয়ার করতেছে। পান্না, এখন আবার দেখি ফজলু ভাই ফজলু পাগলা হয়ে গেছে। হ্যাঁ, পলিটিক্সের শেষ কথা বলে কিছু নেই, কিন্তু পলিটিশিয়ান মানে এই না যে জীবনের শুরুতে যা বলছেন জীবনের শেষে গিয়ে আরেক কথা বলবেন। আওয়ামী লীগের যোদ্ধারা কেন দোলনার মতো একবার এখানে একবার ওখানে এই জায়গায় যাবে? এই আমেরিকা বা ডিপ স্টেট যুক্তরাষ্ট্র, তারা চাইছে সেন্ট মার্টিন দ্বীপ, তারা চাইছে ঘাঁটি স্ট্যাবলিশ করতে। যদি সেটা দিতে দেওয়া হয় তাহলে ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হবে না। ক্ষমতা যাওয়ার আগে বলেছেন, 5ই আগস্টের পরেও বলেছেন যে যদি এটা দিয়ে দিতাম তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হতো না। কিন্তু এখন এই সাক্ষাৎকারে তিনি বলছেন যে বিশ্বাস করবার মতো কোনো কারণ নাই যেটি আসলে বিদেশি বিদেশি কোনো প্রভাব আছে, বিদেশি শক্তির প্রভাবের কোনো প্রমাণ তিনি দেখেন নাই, বিশ্বাসযোগ্য প্রমাণ তিনি পান নাই। এখন তিনি, এটা কি দোলনার মতো কোনো নড়চড় মনে হচ্ছে অবস্থা? 15 মাসে যতগুলো ন্যারেটিভ সাইবার ওয়ার্ল্ডে এসেছে, আমাদের তো এখন আসলে অন গ্রাউন্ড ওইভাবে অবস্থান নাই এখনো, হ্যাঁ। 15 মাসে যতগুলো ন্যারেটিভ এসেছে জি। প্রত্যেকটাই ভুল তাহলে প্রমাণিত রাশিক হয়েছে। রহমান মানে ইউ ওইটা ক্যানট তাহলে রিয়েলি, ফ্যাক্ট না যে সেন্ট মার্টিন ইউ ক্যানট। দিলে বা সেন্ট মার্টিন দিলে বা ঘাটি কাটতে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন, ওটাও একটা ন্যারেটিভ ছিল, এখনো একটা ন্যারেটিভ। আচ্ছা ভাই, সেন্ট মার্টিনে আপনি ঘাটিটা কেমনে বানাবেন? সেটা আমি জানি না, সেটা সেন্ট মার্টিনে, আপনাদের আচ্ছা বিষয়। আমি বলি, সেন্ট মার্টিনের সাইজ কি, আর ওখানে সমুদ্রের নাব্যতা কি, ওখানে কি ট্রাফিক জোন, এগুলা এটা কিভাবে আপনি কি ঘাটিটা বানাবেন বলতো? একটা ঘাটির থেকে তো কিছু একটা করতে পারতে হবে, তাই না? তা আপনি যখন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিয়ে আসবেন এই জায়গায় বসানোর জন্য, আপনার যেই ড্রাফটের জাহাজ আসবে, এটা কি? শেখ হাসিনার ফাঁসির আদেশে কেমন প্রতিক্রিয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের? রায়কে ঘিরে লকডাউন শাটডাউন কর্মসূচি নিয়েও কি ভাবছেন তারা? আওয়ামী লীগ সরকার পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে এমন বক্তব্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 5ই আগস্টের আগে পরে বিভিন্ন সময় দিলেও এখন কেন বলছেন তাদের প্রভাব ছিল না? 5ই আগস্টের পর কখনো স্বীকার না করলেও আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে এখন আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি স্বীকার করছেন সাবেক প্রধানমন্ত্রী। অনুশোচনা প্রকাশ করছেন তার প্রশাসন অপ্রয়োজনীয় রক্তপাত ঘটানোয়। তবে কি ইউটার্ন নিচ্ছে আওয়ামী লীগ? এটা কি আওয়ামী লীগের অনুধাবন নাকি কৌশল? এসব নিয়ে আলোচনায় আমার আজকের অতিথি আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। রাশেক রহমান, স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আপনি শুনতে পাচ্ছেন আপনাকে আমাকে? ধন্যবাদ। অনেক ধন্যবাদ সময় জি, দিচ্ছেন। শুনতে পাচ্ছি। আমি শুরু করি যে গেল 17 নভেম্বর আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় হলো, মৃত্যুদণ্ডাদেশ দিলেন। তারই আসলে তার সময়ই প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপনি একজন আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ কর্মী হিসেবে আপনার প্রতিক্রিয়া কি, এবং আপনার জানা মতে দলের নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন? প্রথম কথা হচ্ছে যে আমার দলের নেতা কর্মীদের প্রতিক্রিয়ার সাথে আমার প্রতিক্রিয়ার কোনো ভিন্নতা নাই, একদম একই জায়গায়। অবশ্যই এটা কোনো কোনো ধরনের সুখকর অনুভূতি বয়ে আনে না। এবং আপনার এই অনুষ্ঠানের আগে আমি লন্ডন থেকে সরাসরি সম্প্রচারিত হয় এরকম একটা অনুষ্ঠানে আমাকে এই 17 তারিখের রায় ঘোষণার পরপরই আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং সেখানে আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলেছি। সেটা হচ্ছে যে বিচার কাজের তো একটা প্রক্রিয়া থাকে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ যে কোনো ব্যক্তির ব্যাপারে অভিযোগ আনতেই পারে, কিন্তু সেই অভিযোগটা কিভাবে খণ্ডানো হবে সেটার উপরে নির্ভর করে সময়ের বিচারে ওই সাজা দেওয়া বা ওই রায়টা আদৌ কোনোদিন গ্রহণযোগ্যতা বা টিকবে কিনা। সেই মাপকাঠিতে অবশ্যই বাংলাদেশে এখন যা চলছে বা যা চলেছে এটা গ্রহণযোগ্য নয়।
আচ্ছা, কিন্তু এই অভিযোগ খণ্ডানোর জন্য মানে আওয়ামী লীগের পক্ষ থেকে বা শেখ হাসিনার পক্ষ থেকে কি কোনো অ্যাপ্রোচ ছিল? মানে তার তো কোনো আইনজীবীও ছিলেন না আদালতে। না না, রাষ্ট্রকে নিয়োগ করতে হয়েছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। মানে প্রাইমারি পয়েন্ট তো সেটাই। সেটা হচ্ছে যে ইউ আর নট ডিলিং উইথ এ নর্মাল পার্সন, ইউ আর ডিলিং উইথ 5 টাইম প্রাইম মিনিস্টার, daughter of the father of the nation, and the president of Bangladesh Awami League. So she is not exactly a usual person that you meet every day in a cafe, right? তো তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে যে আপনি যদি ওনার বিচার করতেই চান, তাহলে ওনার প্রতিনিধিত্বের ব্যাপার আছে, ওনার প্রতিনিধি গেল না কেন? আত্মসমর্থনের ব্যাপার মানে আছে। প্রতিনিধি গেল না কেন? আমি সে জায়গায় আসছি। এখন কথা হচ্ছে, আমি যখন এই বিষয়ে আলাপ করছিলাম ওই অনুষ্ঠানে, অপর পক্ষ থেকে আমাকে বারবার বলা হচ্ছিল যে আম, আহ, ওনাকে আমরা কিভাবে খবর দিব যে আত্মসমর্থন করার জন্য উনি আইনজীবী দেখ, ওনার তো কোনো ঠিকানা আমাদের কাছে নাই। তাই আমি বললাম যে লোক, এগুলো তো হচ্ছে আহ, জেগে থেকে চোখ বন্ধ করে রাখা বা জেগে থেকে ঘুমানোর মতো ব্যাপার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অ্যাপ্রোচ করার জন্য তো আপনার স্পেসিফিক ঠিকানা লাগে না। আপনি যদি স্পেশাল ট্রাইব্যুনাল, যেটা মানে বিশেষ পরিস্থিতিতে বিশেষ অপরাধের জন্য বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিশেষ একজন ব্যক্তির বিচার করতে চান, তাহলে বিশেষ ব্যবস্থাপনায় তাকে সঠিক বিচার দিতে পারবেন, সেই বিশেষ ব্যবস্থা আপনাকে করতে হবে। তার মানে অনেকগুলো বিশেষ না, সেই বিশেষ বিশেষ ব্যবস্থাপনা ট্রাইব্যুনালে। আমরা অবশ্য বরাবরই দেখেছি আদালত আসলে, আপনি বলছেন না জেগে থেকে ঘুমায়, আদালত সবসময়ের মতো এখনো এবারও আচ্ছা, আমরা আদালত জানতেন যে শেখ হাসিনা এবং না, সাবেক আমি একটু ওই স্বরাষ্ট্রমন্ত্রী তারা প্রক্রিয়াটা, দেশের বাইরে জানার পরেও তারা যেন দেশ ছাড়তে না পারে না এরকম নিষেধাজ্ঞা জারি করেছেন। এই না বিষয়গুলো নিয়ে আমি আলোচনা একটু, হয়। না আমি একটু ওই প্রক্রিয়াটা একটু বলতে চাই। আমি একটু হ্যাঁ, মানে প্রশ্নটা করে একটা দেই, তাহলে অল্টারনেটিভ একসাথে বলতে আপনি চাই। প্রক্রিয়াটা বলেন। প্রশ্নটা হচ্ছে যে জি আমি একটু প্রশ্নটা জি। এটা করে দেই যে মানে বিশেষ ব্যবস্থাপনায় করতে হবে তো বিশেষ মানে আদালত বা এই পাশটা হচ্ছে জেগে থেকে ঘুমাচ্ছে বলছেন, মানে ঘুম থেকে উঠে বা স্বয়ংক্রিয়ভাবে কেন আসামি পক্ষকে তার 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 জন্য তাকে তো ডিফেন্ড করতে হবে, তাই না? সেটা না তো আমি তো আদালত ডেকে ডেকে আমি বলবে তো না। সে জায়গায় যাচ্ছিলাম জি, এখন বলেন। না। আদালতটাকে বলবেন কেন? আমি তো সে জায়গায় যেতে চাচ্ছি, আপনি বলেন। আমাকে যদি বলতে দিতেন। আমি এখন বলি, অসুবিধা নাই। শত বছরের ঔপনিবেশিক বিস্তৃতি দিয়ে গড়ে ওঠা বা ঘেরা যে আইন ব্যবস্থা বাংলাদেশের, সেখানে বাংলাদেশ বলে না, এমনকি যেই দেশ থেকে আমাদের দেশের আইনের এই এই যে সমসাময়িক আইনের যে উৎপত্তি করেছে, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় কমন ল, যেটা ইংল্যান্ড বা যুক্ত রাজ্য থেকে আগত, হ্যাঁ, সেখানে কিন্তু এলান করার একটা ব্যবস্থাপনা রয়েছে। অর্থাৎ আপনি যদি সমন জারি করেন, আপনি যদি কারো সম্পত্তি ক্রোধ করতে যান, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে যখন ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না, তখন সরকারের পক্ষ থেকে এলান করা হয়। অর্থাৎ হয় ঢোল বাজানো হয়, না হলে কোনো একটা মাধ্যমে একেবারে পাবলিকলি একটা জিনিস জানানোর একটা ব্যবস্থাপনা কিন্তু রয়েছে। শেখ হাসিনা কি এখন আমি জানতেন না কিন্তু যে তার আমি বিরুদ্ধে না মানে না আদালতে মামলা না চলছে? না না প্লিজ আমাকে একটু বলেন। এই জন্য আমি প্রথমে একটা কথা বলেছি, বিশেষ অপরাধের জন্য বিশেষ একজন ব্যক্তিকে বিশেষ ট্রাইব্যুনালে আপনি বিশেষভাবে বিচার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনি পাবলিকলি যদি একটা ফরমান জারি করতেন যে উনি চাইলে ওনার পছন্দসই উনি যে কোনো আইনজীবীকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিয়োগ করতে পারেন, তাহলে তো আজকে আর যাই হোক অনেকগুলো কারণের ভিতরে একটি কারণ কমে যেত। সেটা তো আপনি করেননি, আপনি এখনো তো করতে এটা সুযোগ পারতেন। আছে না, এখনো তো অ্যাপিল বাকি, এখন তো এখন পাবলিক এখন ফরমান কি জারি সুযোগ? করার দরকার নেই, আপনি পাবলিক তো রায় হয়ে গেছে, এখন কি অ্যাপিল না, করবেন? আপনার আপনার মনের ইচ্ছা ছিল ওনাকে ফাঁসি দেওয়া, আপনি তো ফাঁসি দিয়েই ফেলেছেন। এখন আর কি সুযোগ? অ্যাপিল। এখন যদি আপনি পরবর্তী 5টা মামলাতেও এই ব্যবস্থা গ্রহণ করেন, হ্যাঁ, তাতে কি হবে? তাতে আপনি যে আপনার ইচ্ছা মতো বিচারটা করে নিলেন, এটা তো আর পরিবর্তিত হবে না, এটা তো হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবং না, বাস্তবতা হয়ে হচ্ছে যায়নি রাশিদ রহমান, যে হয়ে যায়নি, এখন অ্যাপিল না না প্রক্রিয়া বাকি না আছে। অ্যাপিল না হওয়া না পর্যন্ত আমি কিন্তু আমি আমি বলছি, মামলার চূড়ান্ত না না রায় হয়েছে বলে বলা যায় না। না আপনি আপিলে যাচ্ছেন কখন? যখন আপনি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখানে আইনটা করা এইভাবে যে জননেত্রী শেখ হাসিনা নিজে শারীরিকভাবে হাজির না হলে আপিল করতে পারবেন না। সেজন্য আমি বলছি যে আপনি তো বুঝতে পারতেছেন যে ওনার প্রাণনাশের হুমকি ছিল বলেই তো উনি এখন দিল্লিতে, বাংলাদেশে না। এই বিষয়ে কারো সন্দেহ নাই যে ওনাকে সুযোগ মতো কেউ পেলে তাকে হত্যা করবে। ওনাকে এর আগেও বহুবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, এবারও এর কোনো ব্যতিক্রম নয়। তাহলে শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে যদি আপনি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে বিশেষভাবে তার বিশেষ বিচার করার জন্য
বিশেষভাবে নিয়োগকৃত তার আইনজীবী পাওয়ার একটা সুযোগ থাকতে হবে, বিশেষভাবে তার আপিল করার একটা সুযোগ থাকতে হবে। এখন আমি জানি আপনি বলতে পারেন যে কই আপনাদের সময় তো আপনারা রাখেন নাই। হ্যাঁ, হয়তো আমরা রাখি নাই, কিন্তু আমি বলছি যে ইতিহাসের বিচারে আপনি এখনকার বিচার যদি সঠিক করতে চান, তাহলে বিশেষ পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থা বড্ড প্রয়োজন। আজ সাক্ষী সেটাতে অ্যাপ্রুভ করেন যে হ্যাঁ হয়েছে। আমি একটা অডিও ক্লিপের কথা বললাম, রাজশাহী তো পরে যাচ্ছি। আমি সেই বিষয়ে একটা অডিও উদাহরণ ক্লিপের দিচ্ছি। সাথে যদি একটা সাক্ষী সে যদি সেটা করবোরেট না করে না তাহলে না 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 নট এট অল। অডিও ক্লিপটা যদি আব্দুল্লাহ আল মামুন পুলিশের আইজিপি কে উনি বলতেন যে লিথাল উইপন ব্যবহার করো, সেই অডিও যদি দেখাতে পারতেন তাহলে সরাসরি সংযুক্ত হয়ে গেল। আমি আপনাকে ওই কথাটা বলতে চাচ্ছি। আসলে আদালতে কি প্রমাণিত হয়েছে আর কি সেই বিষয়ে আমরা এখন ভাই, আর্গুমেন্ট করতে পারি না রাশিদ না রহমান। না 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 আমি 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 কারো কিছু আমি বলতে চাচ্ছি যে কাউকে ফাঁসি দেওয়া এত সহজ না নিশ্চয়ই। যে আপনি একটা অডিও রেকর্ডিং আনলেন আর পরবর্তী ঘটনার সাথে মিলিয়ে বলে দিলেন। নো, একটা ফাঁসির ঘটনায় যিনি হত্যার হুকুম দেন আর যিনি হত্যা করেন তাদের ভিতর যে সেতু বন্ধন সেটাকে প্রমাণ করতে হয়। এখন রায়টা আপনি পড়বেন, পড়ে যদি আপনি অকাট্য সেতু বন্ধন খুঁজে পান, তাহলে তো আমাকে আর কোনোদিন কোনো প্রোগ্রামে ডাকার প্রয়োজন হবে না। তা তো প্রমাণ হয়ে গেল যে বিচার খুব ভালো হয়েছে। কিন্তু আমি আপনাকে বলতে পারি আপনি ওই সেতু বন্ধন খুঁজে পাবেন না। আমি বিচার করার কেউ না। মানুষের প্রাণ যখন চলে যায়, হ্যাঁ, আমি এর বিপক্ষে, এবং আল্লাহ তাআলা যার এখন প্রাণ চলে বিচারক গেছে যদি তার খুঁজে ভেস্ত পান, করুন, এবং বিচারক যদি খুঁজে পান, যার কারণে প্রাণ আদালতে যদি গেছে সেটা তাকে ডিফেন্ড না যদি করা হয় শাস্তি তাহলে দিন। তো প্রুভেন হয়ে যায়, তাই না? না না না, আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনি আমাকে কোন প্রশ্নগুলো করবেন। প্রথমে আপনি জিজ্ঞাসা করেছেন যে কেন বিচারটা সম্বন্ধে আপনার মতামত কি। আমি আপনাকে বলেছি যে আমার কাছে মনে হয়েছে এটা নিখুঁত বিচার হচ্ছে না। 2 নাম্বার যে কথাটা, আইনের ভাষা, বিয়ন্ড রিজনেবল ডাউট ইউ ক্যানট অ্যাকিউজ এনিওয়ান অফ এনি ক্রাইম ইফ ইট ইজ নট প্রুভেন টু অ্যান এক্সটেন্ট ওয়েন দেয়ার ইজ নো ডাউট। এটা না হলে করতে পারবেন না। তা আমি আপনাকে বলছি যে আব্দুল্লাহ মামুন সাহেব রাজসাক্ষী তো দিতেই পারেন নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু কোর্টের যে রায় সেটা তো হারিয়ে যায়নি। আপনি একটা কপি চাইলে পাবেন। আপনি আমি এরপরে আসলে কোন পাবো না অনুষ্ঠানে হয়তো। কোর্টের না রায়ের কপি পাবেন পাওয়া পাবেন। যাচ্ছে না। না, রায়ের কপি রায় আসামি দিতেই পক্ষকে রায়ের দেওয়া কপি, হয়নি। না না না, এইসব মামলা রায়ের কপি গোপন রাখার কোনো সুযোগ নেই। পাবেন, পাওয়ার পরে আপনি আপনার যে টিম তারাও রিসার্চ করবে এবং আমাকে আবার ডাকবেন। এবং শুধুমাত্র একজন বিবেকবান মানুষ হিসেবে আপনি যদি মনে করেন যে ওই যে বললাম যে হত্যার হুকুম এবং হত্যাকাণ্ডের মাঝে যে সেতুবন্ধন থাকার কথা, যাকে ইংরেজিতে আমরা বলি কানেক্টিভিটি, সেটা যদি প্রতিষ্ঠিত আপনি দেখাতে পারেন, আমি তাহলে এটা নিয়ে আর কোনোদিন কোনো কথা রাশিদ বলবো রহমান, না। একদমই স্পষ্ট। কিন্তু আমি আর আপনি কি কনভিন্স হচ্ছি বা হচ্ছি না তাতে তো আসলে কিছুই যায় আসে না। আদালতে এই বিষয়টা কনভিন্স হতে হবে। দেশের আদালত যদি কনভিন্স হয়ে বলেন সেটা যদি Sure. ভুল হয়, আমাদের কিন্তু কিছু বলার থাকে না। Sure. যেটা সেখানে আসলে রাষ্ট্রপক্ষ বা আসামি না, পক্ষকেই তখন এই ডিফেন্ড জন্যে করতে হবে বা আপিল করতে হবে। এই এজন্যই অ্যাপিলের সুযোগ বা রিভিউয়ের সুযোগ এই বিষয়গুলো থাকে। এই জন্যে আপনার অনুষ্ঠানে সবসময় আমি একটা কথা বলি যে কিছু কিছু ঘটনা আছে, এগুলো আলাপ করে আসলে কোনো লাভ নাই। কারণ কি, যদি আজ আমার বিদায় হয় কোনো গণ অভ্যুত্থান বিপ্লবের কারণে, তাহলে আমার ওই একই রকম জোয়া নিয়ে এসেই তো এটা ন্যায্য ছিল কি ছিল না সেই জায়গাটা তৈরি করতে হবে। ঠিক আছে, ফরাসি বিপ্লব কোথা থেকে হয়েছে, কে করেছে, তাকে একেবারে কম্পাস দিয়ে আপনি খুঁজে বের করে দিতে পারবেন না, কিন্তু হয়ে তো গেছে। জি, রাশিদ রহমান, শুধু তাই এটি না, স্পষ্ট শুধু আপনার তাই বক্তব্য না, থেকে, এটি স্পষ্ট আপনার প্রতিক্রিয়াটা স্পষ্ট। আপনি মনে করছেন এটি নিখুঁত হয় নাই, একদম স্পষ্ট। আমি এতটুকুই দর্শকদের জন্য না গ্রহণ করলাম। এবারে আমি একটু এই হয় প্রশ্নটা নাই। করি, আপনি কি মনে করেন যে এই ঘটনায় বিচার হওয়া উচিত, শেখ হাসিনার বিচার হওয়া উচিত? আপনি কি মনে করেন? আমি মনে করি বাংলাদেশের যে কোনো মানুষের ব্যাপারে যে কোনো লোক অভিযোগ দিতে পারে, তার তদন্ত হতে পারে, বিচার হতে পারে। এই জন্য তো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। কিন্তু এর মানে এই না যে আপনি ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে কাউকে ঝুলিয়ে দিবেন, কাউকে মেরে দিবেন, কাউকে ফাঁসি দিয়ে দিবেন। আমি তো কাউকে খোদার জায়গায় বসাবো না, আই এম সরি। আমি খুব ভালো মানের মুসলমান না হলে মুসলমান, আমি আল্লাহ বিশ্বাস করি, আমি মনে করি আল্লাহর নিচেই তো মানুষ। আমি তো কাউকে খোদার জায়গায় বসাইতে পারতেছি না, ঠিক আছে না? তো এখন কথা হচ্ছে যে আহ, আহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মামলা হয়েছিল না? হয়েছিল তো। উনি জনগণের ভালোবাসা দিয়ে প্রমাণ করে দিয়েছেন কিসের মামলা কিসের বিচার। তো কথা হচ্ছে মামলা তো আপনি করতেই পারেন নাকি না, করতে পারেন তো, এটা তো অধিকার। হ্যাঁ, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও তো কেউ একজন গিয়ে অভিযোগ করতে পারে না? তাতে তো তার প্রাণ নাশ হবে না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণ অন্য জায়গায়, যে আপনার নামে অভিযোগ দেওয়া হলো বলেই কি আপনার প্রাণ নাশের ঝুঁকি থাকবে?
বা আপনার নামে অভিযোগ দেওয়া হলো বলেই কি সরকার আর আপনাকে রক্ষা করবে না? তার ব্যাপারটা মানে কি রাশেদ এরকম? রহমান, আপনি মনে করেন যে মানে বিচার হওয়া উচিত, কিন্তু বিচারের যে রায় সেটিতে আপনি মানে সেটিকে নিখুঁত বলে সন্তুষ্ট হতে পারছেন না, এটাই? না, আমি আমি বলছি বিচারের প্রক্রিয়াটা নিখাত নয়। কিন্তু মানে আমি আমি আপনিও এমন বলছিলেন, কোন আপনিও রেফার শুনেন, করছিলেন জাতিসংঘের সেই আমি প্রতিবেদন আমি 1400 আপনাকে হ্যাঁ। বলছি, আমরা পরিশ্রম করি, হ্যাঁ, আমাদের আমাদের মনের জায়গাটা, মনের জগৎটা এই রাজনীতি, এই আইন অঙ্গন, এটা নিয়েই তো, এটা আমাদের জীবনের তো একটা ক্যারিয়ার, একটা অংশ, ঠিক আছে না? আই টেক থিংস ভেরি সিরিয়াস। সো আমি আপনাকে আমার মুখ থেকে যা বলবো সেটা আজ থেকে 50 বছর পরেও যাতে কোনো একাডেমিক ডিসকোর্স বা এন্ডেভারে সঠিকভাবে ব্যবহার করা যায় সেভাবে কথা বলবো। আমি যা জানি না তা নিয়ে আমি কথা বলি না, বলতে চাই না। আমি বলতে চাচ্ছি আমি কি দেখেছি, যা দেখেছি তার থেকে মনে হচ্ছে এই বিচারিক প্রক্রিয়া সঠিক নয়। এখন বিচারিক প্রক্রিয়া যদি সঠিক না হয় তাহলে যুক্তিসঙ্গত ভাবে সেই বিচারের যে রায়, সেই রায় নিয়েও তো প্রশ্ন থাকবে। জি, মানে ওইটাই তাহলে সামারি কি এটা করা যায় যে আপনি চান বিচার হোক, কিন্তু এই বিচারের যে রায়টা সেটিতে আপনি সন্তুষ্ট নন? না, আমি চাই বিচার হোক না, আমি বলতেছি বিচার প্রাপ্তি তার অধিকার সকলের। বিচার চাওয়া, বিচার পাওয়া, জি, দুটার অধিকার সমান। আপনি বলছিলেন এটা যে আমি বলতে জাতিসংঘের চাচ্ছি। সেই রিপোর্টের যে সেই সংখ্যাটা 1400, সেটি আপনিও বলছিলেন যে এত মানুষ মারা হ্যাঁ, গেছেন। মারা গেছে, একটা একটা কখনো আমি সেটা সমর্থন করি না। হ্যাঁ, এই যে মানে শুরু থেকেই আমরা যদি 5ই আগস্টের পরে শেখ হাসিনার ভার্চুয়াল যে বক্তব্য, সেখানে আমরা তাকে কখনো মানে কোনো রকম অনুশোচনা, বরাবরই আসলে সহানুভূতি তিনি প্রকাশ করেছেন নিহত আহতদের প্রতি, কিন্তু অনুশোচনা করেন নাই। কিন্তু তিনি বা কিছু রেসপন্সিবিলিটি স্বীকার করেন নাই। কিন্তু তিনি সম্প্রতি যে গণমাধ্যমগুলোতে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যে সাক্ষাৎকার, সেখানে তিনি বলেছেন যে তিনি আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি সেটা তিনি নিচ্ছেন। এই আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটির জন্য কি বিচার হওয়া উচিত বলে মনে করেন কিনা? ওনাকে ওনার সাক্ষাৎকারে যেই উপদেশ দিয়েছেন এই কথাটা বলার জন্য, এটা খুব ভুল উপদেশ দিয়েছেন। মানে এটা তিনি নিজ থেকে দেন নাই, তার সাক্ষাৎকারটা এটি উপদেশে দিয়েছেন কারো? এটা তো আমি বলতে পারছি না, কারণ মানে ওনার সাথে তার ওইভাবে সরাসরি যোগাযোগ আমি কেন, অনেকেরই নাই। তাহলে এবং কেন মনে হলো যেই উপদেশ দিয়েছেন, উপদেশটা তিনি কারো কাছ থেকে না, নিয়েছেন? সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা আলটিমেট রেসপন্সিবিলিটি, আমার কাছে মনে হয়েছে যে যেই উপদেশ দিচ্ছেন এটা বলার জন্য সঠিক হয়নি উপদেশটা। আর তিনি নিজে বলতে এখন পারেন কোন না এই কথা? এখন কোন সাক্ষাৎকার দিয়ে তো আর আপনি কাউকে ডাইরেক্টলি গিলটি করে ফেলতে পারেন না। না। বাট আমি বলতে চাচ্ছি যে আমি যদি সেই জায়গায় উপদেশ ওনাকে দিতাম, উনি যে চাইতেন, আমার যে সেই সুযোগ থাকতো, আমি অবশ্যই ওনাকে বলতাম যে ফুপু আপনি এই কথাটা বলবেন না, এটা বলবেন না, এটা আমি ওনাকে বলতাম। কারণ হয় কি, যখন আপনি কোনো বিচারের আওতায় থাকেন বা তদন্তের আওতায় থাকেন তখন কথা কম বলতে হয়। হ্যাঁ, কারণ অনেক সময় অনেক ইনোসেন্ট কথায় মানুষ সুযোগ নিয়ে নেয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। মানে আইনের একটা খুব বড় উপদেশের বা পরামর্শের জায়গা আছে, যে আইনজীবীরও কখনো বেশি কথা বলতে হয় না, যিনি বিচার প্রার্থী তারও কখনো বেশি কথা বলতে হয় না। যখন একটা প্রক্রিয়া শুরু হয়ে যায় তখন ওই প্রক্রিয়ার মাঝে যা আছে অতটুকু থেকেই কথা বলতে হয়। কারণ আপনাকে মনে রাখতে হবে যে, তাহলে আবার আসলে আপনাকে তিনি কথা কি বলি, করবেন? মানে আপনি আপনার না জায়গা থেকে যদি আমি সুযোগ থাকতো আপনি এই আমি পরামর্শ দিতেন আমি বলছেন? না না হ্যাঁ। না না, আমি আবার আপনাকে কথাটা বলি। বিশেষ অপরাধের বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যক্তির বিশেষ বিচারে শুধুমাত্র দেশের মানুষ ওনাকে বিচার করছেন না, বা ইউনূস সরকারের গুটি কয়েক লোক তার বিচার করছেন না, সারা পৃথিবী তাকে বিচার করছেন। সুতরাং উনি কি বলবেন বা বলবেন না সেটা বলার আগেও তো ওনার আইন পেশায় সিদ্ধ সক্ষম ব্যক্তিদের পরামর্শ নিয়েই সাক্ষাৎকার দেওয়া উচিত আমি মনে করি। এবং আমি দেখেছি উনি অনেক লেখাপড়া করে, মানে উনি তো মানে she has a great knack, she reads a lot, হ্যাঁ, which is a very good thing. তাছাড়া তো ধরেন 15 বছর একটা দেশ চালানো যায় না, ভালো মন্দ যেভাবে দেখেন না কেন, ইটস জাস্ট নট পসিবল, ইউ হ্যাভ টু হ্যাভ সাম স্পেশাল গিফট। আমি বিশ্বাস করি ওনার এই কথা বললে উনি এখন একমত হবে যে হ্যাঁ কথা ঠিক। কারণ বিশেষ পরিস্থিতিতে কথা বলতে গেলেও, হ্যাঁ, আপনি আইনজীবী নিয়োগ করতে পারেন না পারেন, আপনার একজন আইনজীবীর পরামর্শ নিয়েই কথা বলা উচিত। কারণ আপনারা তো শুধু তিনি বাংলাদেশের আইনজীবীর ভিতরে পরামর্শ মানুষ নিয়ে কথা বলেন না, না। এটাও বা আপনি নিশ্চিত কি করে হচ্ছেন? তিনি তো আসলে আমি বলছি লিখিত, মানে ইমেইলে হ্যাঁ, রিপ্লাই করেছেন, সরাসরি হ্যাঁ, কথা বলেন। আমি বলছি বাংলাদেশের ভিতরেই তো আপনি শুধু বিচার হচ্ছে না, সমস্ত বিশ্বব্যাপী মানুষ যারা বাংলাদেশকে নিয়ে চিন্তিত তারা সকলে তাদের চোখের সামনে আপনার বিচারের সম্মুখীন হচ্ছেন। এবং যেহেতু আপনি লিখিত সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে তো আপনার আরো এই কথা বলা উচিত না।
উচিত না ভাই, মানে আমি আমি আওয়ামী লীগ করি, আমি সেই জায়গা থেকে বললাম উচিত না। আচ্ছা, শেখ হাসিনা যেটি বলেছেন এখন সেটি তার এখন বলার আমি জন্য। হলে ওনাকে এখন আমি হলে ওনাকে কি বলতে বলতাম এটা আমাকে জিজ্ঞাসা করবেন না, এটা উত্তর আমি দিব না। কেন উত্তর কারণ এটা দিবেন তো না আমার কেন? স্কিল। হ্যাঁ, এটা আমার স্কিল। যদি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আমাকে কোনোদিন জিজ্ঞাসা করেন যে রাশেক রহমান তোমার এক্সপার্ট ওপিনিয়ন আমাকে দাও, এটা তো আমি ওনার জন্য রেখে দিয়েছি, এটা তো আপনাকে আমি দিব না। আচ্ছা, আচ্ছা, তো উনার দিস জন্য ইজ ফর হার, আচ্ছা, মানে উনি যেটা দিস করছেন, ইজ ফর দ্য পার্টি, দিস ইজ ফর আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের জন্য। উনি যেহেতু ইমেইলে একদম লিখিত বক্তব্য দিচ্ছেন, ধরে নেওয়া যায় যে ভুল তিনি করেছেন, সুচিন্তিত আমি বক্তব্য এটা ভুল দিচ্ছেন। হয়েছে। আমি আমি বলছি শুনেন, প্রথম কথা বিচারটা ত্রুটিপূর্ণ, বিচারটা নিয়ে প্রশ্ন করা যায়, এটা আপনার সামনে পরিষ্কার করলাম। 2 নাম্বার কথা, একইভাবে এইসব বিশেষ বিশেষ পরিস্থিতিতে লিখিত সাক্ষাৎকার দিতে হয় না। তার মানে আপনি মনে করছেন আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি সেটা স্বীকার করাটা ঠিক হয় নাই, কিন্তু তিনি একটা যে এক জায়গায় যে বলেছেন তা স্বীকার না। না, আমি উনি আরেকটু প্রশ্নটা করি শুনেন, রাশেক রহমান, স্বীকার কারণ না অস্বীকার না, তার না আগে আমি একটু শেষ করি, আপনি আমাকে পুরো প্রশ্নটা শুনে তারপর বলেন। সজীব অজয় আলটিমেট তিনিও বলেছেন কিছু ইনিশিয়াল মিস্টেকের কথা, এপিকে দেওয়া সাক্ষাৎকারে সেটি নিয়ে সম্ভবত কথা হয়েছে কিনা আপনার সাথে, কিন্তু তিনিও স্বীকার করেছেন ইনিশিয়াল মিস্টেক আছে। তারপরে তিনি আসলে ইয়েস, যতগুলোতে শেখ হাসিনা বলছেন ততগুলোতেই তিনি, যেমন সাউথ চায়না মর্নিং পোস্টে তিনি তো বলছেনই, সেখানে খবরটা এরকম যে তিনি রিগ্রেট করছেন ওভার দ্য নিডলেস ব্লাডশেড যেটা তার অ্যাডমিনিস্ট্রেশন করেছে। Yes, that is অপ্রয়োজনীয় রক্তপাতের জন্য Sajib তিনি Wajed Joy regret has করছেন। correctly said. Sajib Wajed Joy is correct. Why? If you say it is a mistake, it's good. If you say you regret the loss of all these people, এটা তো মানবিক ব্যাপার, ভালো। এখন কথা হচ্ছে যে, যেমন ধরেন রায়ের এক জায়গায় বলা হয়েছে we shall inflict, হ্যাঁ, তো আপনি যদি সত্যিকার অর্থে নির্মোহ বিচার করে থাকেন, আপনি ইনফ্লিক্ট কথাটা বলবেন কেন? আপনি আজকে ইংল্যান্ডে যান, 400 বছরের বিচারকদের রায় হাতে নিয়ে আসেন, ইনফ্লিক্ট শব্দটা কত জায়গায় খুঁজে পাবেন দেখেন তো। আপনি বলছেন যে ঠিক আছে, শুরুতে কিছু ভুল ছিল, কিছু ভুলের কথা সজীব অজয় জয় বললেন, তারপরে সাবেক প্রধানমন্ত্রী শেখ ভুল হাসিনা ত্রুটির কথা বলা দোষের কিছু না, উনি তিনিও আসলে এই ভুল এর কথা বলছেন যে আসলে মানে সবগুলোকে যদি আমি একটু সামারাইজ করি, তিনি তো ওই আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি নিয়েছেন। তিনি বলছেন যে ওই সাউথ চায়না মর্নিং পোস্ট সম্ভবত, হ্যাঁ জি, সাউথ চায়না মর্নিং পোস্ট, সেখানে বলছেন যে রিগ্রেট নিডলেস ব্লাডশেড যেটা তার প্রশাসন করেছে সেটির জন্য তিনি রিগ্রেট করছেন, যেটা ছাত্র আন্দোলন দমনের জন্য করা হয়েছিল বলে সেই পত্রিকাতে বলছে। কে করছেন এটা? এটা শেখ হাসিনার ইন্টারভিউতে তিনি বলছেন অপ্রয়োজনীয় রক্তপাত যেটি তার অ্যাডমিনিস্ট্রেশন করেছে, সেটা যদি আমি বাংলা করি তাহলে এরকমই দাঁড়ায়। একটা অবস্থানগত পরিবর্তন কি হয়েছে, যেটা আগে তো কোনো রকম রিগ্রেট করার কোনো জায়গা ছিল না। এখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি অনেকভাবে ব্রেকডাউনও করছে। ওবায়দুল কাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীও না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীও না। আমি এরকম কথোপকথন দেখেছি, সে সরাসরি ফোন করে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে নির্দেশ দিচ্ছে। তাহলে সুপিরিয়র রেসপন্সিবিলিটি শেখ হাসিনা ওনার ঘাড়ে একা পড়বে কেন? আপনি গত 15 মাসে যত অডিও ক্লিপ ফাঁস হয়েছে, কোন চেইন অফ কমান্ড খুঁজে পাচ্ছেন নাকি? আই এম জাস্ট বিইং দ্য ডেভিলস অ্যাডভোকেট। কোন চেইন অফ কমান্ড খুঁজে পাচ্ছেন? তার মানে আমি কি বলতে চাচ্ছি, যে অনেকেই তো তাদের ইচ্ছা মতো অনেক কিছু করছিলেন। আপনি যদি আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী হিসেবে কোনো পুলিশ কর্মকর্তা যার ধরেন খুব ভালো করতে ইচ্ছা করে বা আরো বড় হইতে ইচ্ছা করে, তাকে যদি ফোন করে বলেন এই ওখানে 2টা গুলি মেরে দিয়ে তোরে প্রমোশন দেওয়া, হইতে পারে তার কথায়, তো সেটার রেসপন্সিবিলিটি আমি নিব কেন? আমি আপনাকে প্রতিটা জিনিস যুক্তি দিয়ে বলার চেষ্টা করছি। বিপদ আছে, বিস্তৃতভাবে আলাপ করি, দলের ভালোর জন্য করি, দেশের ভালোর জন্য করি, আবার দেখি যে আমার দলেরই কিছু লোক বেশি বুঝে, মানে আপনাকে কি বললাম ওই কথা না বুঝে দেখা যায় বিভিন্ন আজে বাজে কথাবার্তা, মানে যেটা 15 বছর আওয়ামী লীগে চলছে, নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলা, হ্যাঁ, বা নিজেরা নিজেদেরকে ধ্বংস করা, এখনো এটা চলছে, এটা কোনো ব্যতিক্রম হয় না। ভয় দেখানো, বুঝলেন না, আমাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ভয় দেখায় যে আপনি যদি আবার এই ধরনের কথা বলেন তাহলে কিন্তু আপনার, আমি জানি বেটা জীবনে সব হারাইলাম, তোর ওই এক পোস্ট আমার কি যায়, ছাগল কোথায় করে, বুঝলেন না কথাটা? হ্যাঁ, তুই 15 বছর তো এইভাবে দলটা 12টা বাজাইছিস, তোরা একটা সিন্ডিকেটের অংশ হয়ে এখনো তোরা একই কাজ করতেছিস। বাংলাদেশের মানুষের আওয়ামী লীগকে প্রয়োজন, বাংলাদেশের মানুষের বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে প্রয়োজন, এই পাপিয়া কাণ্ডের সাথে জড়িত লোকদের আওয়ামী লীগকে প্রয়োজন নাই, এই অর্থ পাচারের আওয়ামী লীগের বাংলাদেশের মানুষের প্রয়োজন নাই, এই অন্যায়ের সাথে
সরাসরি ভাবে সম্পৃক্ত যে মানুষগুলো, তাদের ওই আওয়ামী লীগের বাংলাদেশের মানুষের প্রয়োজন ওই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, যেটা বাংলাদেশের মানুষের কথা বলে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি একটু জিনিসটা নিবিড় ভাবে শুনবেন। কিছুদিন আগে একটা অডিও ক্লিপ ফাঁস হলো, সেখানে দেখা গেল যে জনাব ওবায়দুল কাদের সাহেব বাহার সাহেবকে ফোন করে ডাইরেক্ট বলতেছেন, বাহার তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় টেক ওভার করো। এখন দেখেন, কেন বাহার সাহেব একটা ট্রু আওয়ামী লীগের পলিটিশিয়ান, উনি কথাটা শুনে তার ভিতরে কোনো উলম্ফন, কোনো উত্তেজনা বা কোনো উন্মাদনা ছিল না। তার কণ্ঠে আমি বুঝলাম যে তিনি একটু পিছিয়ে গেলেন, পিছিয়ে গিয়ে বললেন যে ওটা তো লোটাস কামাল সাহেবের এলাকা। ওবায়দুল কাদের সাহেব বললেন, নেত্রী তোমাকে বলছে টেক ওভার করতে। জিনিসটা বোঝেন, উনি কিন্তু এই কথা শোনার পরও তার ভিতরে কোনো উত্তেজনা বা টেক ওভার করার কোনো ইচ্ছা দেখা যায়নি। তিনি বলেছেন আচ্ছা আমি চিন্তা করবো। আপনি কিন্তু অডিওটা শুনে দেখবেন। তার মানে কি? তার মানে বাহার সাহেব বোঝেন যে হয়তোবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোটাস কামাল নিয়ন্ত্রণ করতে পারছেন না, হয়তোবা সেখানে জামাত শিবির ছাত্রদল অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু লোটাস কামাল ইজ স্টিল দ্য সিটিং ফাইন্যান্স মিনিস্টার অফ বাংলাদেশ, অথবা কোন স্ট্যান্ডিং কমিটির সভাপতি, অথবা তিনি পরিকল্পনা মন্ত্রী। ওটা টাইম লাইনটা আসে নাই। তার মানে উনি বোঝেন যে দলীয় শৃঙ্খলা উনি ঝাঁপ দিয়ে ঢুকলে হবে কি, যে ওখানে শৃঙ্খলাটা ধ্বংস হয়ে যাবে, দুজনের একটা সংঘাত তৈরি হবে। ওয়ারেস আপনি ফোনে বাহার সাহেবকে আপনার বৃত্ত না মনে করে, লোটাস কামালকে আপনার বৃত্ত মনে না করে যদি আপনি বলতেন যে বাহার সাহেব বা বাহার, জুনিয়র সিনিয়র ব্যাপার আছে, তুমি চলে আসো, তোমাকে আর লোটাস কামাল সাহেবকে নিয়ে একটু চা খাবো। একটু চা খেয়ে নেত্রী বলছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়টা কিভাবে একটু নিয়ন্ত্রণ করা যেটা আলাপ করব। আপনার কাছে কি মনে হয় কোনটা বেশি পলিটিক্যাল? সো এই উদাহরণটা আমি দিচ্ছি এই কারণে যে আজও নেত্রী বলছেন কিনা ও আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার থেকেও বড় কথা, বলে থাকলো না 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 আমি বলছি বলে থাকলো, আমি বিশ্বাস করি না জননেত্রী শেখ হাসিনা বিভাজন তৈরি করার জন্য নির্দেশনা দিয়েছেন। তাহলে সাধারণ সম্পাদকের দায়িত্বটা কি ছিল? অবশ্যই নেত্রীর নির্দেশই পালন করবেন, কিন্তু করবেন ইন পলিটিক্যাল ওয়ে। কেউ তো আপনার কাজের লোক না। সেই পলিটিক্যাল ওয়েতে করছেন, মানে আপনি যেভাবে বলছেন যে বাহার সাহেব যেভাবে দলীয় শৃঙ্খলা রাখার জন্য যেটি করেছেন, আপনি কি দলীয় শৃঙ্খলা রাখার জন্য সেভাবে মেইনটেইন করছেন? এখন তো আপা আমি কি করছি আপনি আমাকে বলেন, আমি কি করছি? আমি তো অগাধ আস্থা নিয়ে সম্পর্কে বলছেন বা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সম্পর্কে বলছেন, আমি তো অগাধ আস্থা নিয়েই এই নেতৃত্বের প্রতি সম্মান দেখি তো আমি আছি বা ছিলাম বা থাকবো। কিন্তু যদি পলিটিক্যালি কেউ ব্লান্ডার করতে থাকেন, আপনি আমাকে বলেন তো কারে বলবো, কোথায় বলবো? আমরা তো বিশেষ পরিস্থিতিতে আছি, তাই না? আপনি আপনি মনে করেন, আমি একটা মানুষের তো বিবেক থাকে, একটা বিবেক থাকে না মানুষের, কম বেশি থাকে। হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগকে ভালোবাসেন, এই বিষয়ে কি আমার কোনো সন্দেহ আছে? নাই। উনি আওয়ামী লীগ করেন, করবেন, করতেন, ওনার ত্যাগ আছে, এই বিষয়ে কি আমার কোনো সন্দেহ আছে? বা ওনাকে কি আমি ওবায়দুল কাদের চাচা ছাড়া মানে অসম্মানিত ভাবে কোনো না বলি না, সব সম্মান দিয়ে কথা বলি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, উনি এই 15 মাসে যতগুলো ইন্টারভিউ দিলেন, আপনি একটা ইন্টারভিউতে যদি 100টা কমেন্ট পড়ে একটা পজিটিভ কমেন্ট দেখাইতে পারবেন ওনার পক্ষে? তাহলে বিবেকের কথাটা কেন বললাম, যে আপনি যে দলটাকে ভালোবাসেন, যে দলটার ভালো চান, আপনি যখন বক্তব্য দিচ্ছেন আপনার দলেরই তো কোনো নেতাকর্মী এবং আপনার দলের বিপক্ষের লোক উভয়ই দেখছে, তাদের মধ্যে কেউই আপনার পক্ষে একটা পজিটিভ কথা বলে না। তা আপনি কি একটু আপাতত আমি ধরে নিলাম আপনি চাণক্য, আমি ধরে নিলাম আপনি ম্যাকিয়াভেলি, আমি ধরে নিলাম আপনি শানসু, আমি ধরে নিলাম আপনি নেপোলিয়ান বনে, সব ধরে নিলাম, তারপরেও কি একটু সময়ের জন্য একটু ক্ষমা দেওয়া যায় না জাতিটারে? একটু থামা যায় না? আপনি কি মনে করেন, এখন যে আপনাদের বক্তব্য বলার মতো কোথাও কোনো জায়গা নাই? না না, আপনাকে বলি, আপনি আজকে জননেত্রী শেখ হাসিনা ইন্টারভিউর কথা বলছেন, আপনি কি ওবায়দুল কাদের সাহেবের কথার সাথে জননেত্রী শেখ হাসিনার কথার মিল পাচ্ছেন? কোন কথা? কোনো কথারই তো মিল নাই। আপনাদের তো কারোর কথার সাথে কারোর কথার মিল নাই। তার মানে এক্স্যাক্টলি,
তা আমি তাহলে এই কথাগুলো কেন বলছি? আমি বলছি কি, যে নেত্রী যদি দলের সভানেত্রী হন, উনি একা কথা বলুক। আওয়ামী লীগের যোদ্ধারা কেন দোলনার মতো একবার এখানে একবার ওখানে এই জায়গায় যাবে? এবার আমি একটু আপনি কি প্রশ্ন মনে করি, করেন না, আপনার আপনি বক্তব্যের কি জায়গাটা মনে করেন স্পষ্ট, না কেন আমাদের এই আওয়ামী লীগের নেতাকর্মীরা দোলনার হ্যাঁ, মতো এখান থেকে ওখানে যাবেন? মানে কেন আমি যাবে? একদম একদম মানে আপনাদের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা, তাকে আমরা বলতে শুনেছি একদম ক্ষমতা পতনের আগে, মানে সরকার পতনের আগে বহুবার শুনেছি যে এই আমেরিকা বা ডিপ স্টেট যুক্তরাষ্ট্র তারা চাইছে সেন্ট মার্টিন দ্বীপ, তারা চাইছে ঘাঁটি স্ট্যাবলিশ করতে, যদি সেটা দিতে দেওয়া হয় তাহলে ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হবে না। ক্ষমতা যাওয়ার আগে বলেছেন, 5ই আগস্টের পরেও বলেছেন যে যদি এটা দিয়ে দিতাম তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হতো না। কিন্তু এখন এই সাক্ষাৎকারে তিনি বলছেন যে বিশ্বাস করবার মতো কোনো কারণ নাই যেটি আসলে বিদেশি কোনো প্রভাব আছে, বিদেশি শক্তির প্রভাবের কোনো প্রমাণ তিনি দেখেন নাই, বিশ্বাসযোগ্য প্রমাণ তিনি পান নাই। এখন তিনি, এটা কি দোলনার মতো কোনো নড়চড় মনে হচ্ছে, অবস্থানের পরিবর্তন মনে হচ্ছে, ইউটার্ন নাকি আসলে? না, প্রথম কথা হচ্ছে 5ই আগস্টের ঘটনার পিছনে যে দুটি দেশের সবচেয়ে বড় ভূমিকা, সে দুটি দেশের একটিও আমেরিকা না। আমি সেই নাম এখানে বলতে যাব না। আমি কেন খামাখা ভাই, আমি আমার দলে নাই কোনো পদ পদবি, আমি একটা সাধারণ মানুষ, আমি একজন সমর্থক, আমি এত বড় বড় শত্রু বানাবো কেন? 5ই আগস্টের ঘটনার পিছনে যে দুটি দেশের ভূমিকা সবচেয়ে বড়, আম, সেটা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করি জানেন, বা আহ, না জানলেও তাকে জানাতে হবে। হুম। আপনি বললে কি হবে? আপনি না পাত্তা দেন না বললেন একটু আগে না, যে এত শত্রু আর বানাতে চাই না, বুঝে ভালো লাগে না, বুঝে না, কারণ কি আপনি যাকে ভালোবাসেন তার জন্য বইলা যদি শত্রু হয়ে যান, এটা মানে কি? এটা মানে কি বলেন? আমার বাবা 34 বছর বাংলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, সমস্ত জীবন যখন আপনি এই বললেন যে দলের দুটি জন্য। দেশ একটু কারা, আমি শেষ করি, কিছু দুটি দেশ সময় কারা, কথাটা তখন তো দর্শক না একদম না, ঝাঁপায় একটু পড়বে যে একটু দুটি শোনেন, দেশ আমরা কারা মানুষ আপনি একটু, বলবেন। আমি রোবট না, একটু আমার কথা বলি। বলবেন, হ্যাঁ। আমার বাবার রক্ত পানি করা এই দলে তার অবদান আমার শৈশবকাল থেকে, আমি আমি বড় হব না, আমার শৈশবকাল থেকে এই ছাত্রলীগ, এই দলের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত থেকে, হ্যাঁ, কি দেখলাম আমরা, যে আপনি যার জন্য ফাইট করছেন, যার জন্য ফাইট করতে চান বা ফাইট করতে পারেন ওপেনলি, তারই আপনার দল প্রোটেকশন দিচ্ছে না, প্রোটেকশন দেয় না। সো আমি আর শত্রু বাড়াইতে চাই না। আমি আই হোপ আই ক্যান মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তো আপনাকে বললাম যে জ্ঞানত কোনোদিন আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে আমার হাত দিয়ে, আমার পরিবার, বাংলাদেশ, নেভার, ইজ ইম্পসিবল। আপনি যদি দুটো দেশের নাম প্রকাশ করেন তাহলে কিন্তু আওয়ামী লীগের ক্ষতি হবে? না, আমার ক্ষতি হবে, আমাকে কেন ক্ষতি নিতে হবে? আওয়ামী লীগ কি প্লেজ করেছেন যে ওনার কর্মীকে প্রোটেক্ট করবেন? আমি তো তার কর্মী, আমাকে কি প্রোটেকশন আপনারা দেওয়া কি হবে? বা ক্ষতি করবেন, মানে আপনি কি ক্ষতির ভয় করছেন? কেন? আমার তো অনেক ক্ষতি হয়েছে, আপনি কি কিছু জানেন না? এই যে একটু আগে বললেন যে অভিযোগ আছে, এখন আমি আপনাকে উত্তরটা দিয়ে দিই, আমার অভিযোগের উত্তর, না, কিন্তু যে সেটা আমি তো সরকারি, আছেই, আপনি না বললেন না সেসব ছাগল পাগল, তাদের না কাছে আপনি পাত্তা দেন না না। না, অনেক সরকারি সুবিধা নিয়েছে, এর উত্তর দিয়ে দিই আপনাকে, সুন্দর উত্তর দিব। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের তো একটা ক্যাবিনেট ছিল, তাই না? ছিল তো, প্রত্যেক মন্ত্রণালয়ে একজন করে মন্ত্রী ছিলেন। তো সরকারি ব্যবসা বাণিজ্য দেওয়ার মালিক কারা? মন্ত্রী আর সচিব। আপনি তো মোটামুটি সবারই ইন্টারভিউ নেন, প্রত্যেককে ডেকে একবার করে জিজ্ঞাসা করবেন যে রাশেক রহমান কোন দিন আপনার মন্ত্রণালয় আপনার কাছে কোনো কাজে গেছে। যদি কেউ বলতে পারে আমাকে, আপনি বলবেন হ্যাঁ, আমি আসাদুজ্জামান খান কামাল সাহেবের কাছে বহুবার গিয়েছি। কেন গিয়েছি? আমার এক সিনিয়র বন্ধু, উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন এক সময়, সে বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ছাত্রলীগের সভাপতি, কিন্তু হঠাৎ করে ঘটনাচক্রে দেখা গেল তার নাগরিকত্ব নাই, সুতরাং আমার যেতে হয়েছে। আমার এলাকার কোনো পুলিশি সমস্যা নিয়ে আমাকে আসাদুজ্জামান খান কামাল সাহেবের কাছে যেতে হয়েছে। এছাড়া স্পেসিফিক কোন তদবির, মানে এমনকি চাকরি বা কিছু, একটু যে কোনো মন্ত্রীকে ডেকে জিজ্ঞেস করবেন। আমি একটা সুপ্রাচীন ঐতিহ্যবাহী পরিবারের সদস্য, বিনয়ের সাথে বলতে চাই, ভালোভাবে বেঁচে থাকার জন্য কোনোভাবেই আমাদের সরকারের কাছে কোনো কিছু নিয়ে ভালো থাকার আপনি প্রয়োজন নাই। স্পষ্ট করেছেন আপনার তবে ডিফেন্সে, আপনি আপনার পক্ষ হ্যাঁ, থেকে তবে দিয়েছেন, কিন্তু হ্যাঁ, আপনার তবে দলের লোকেরাই এটি বলে যে আপনি আসলে হ্যাঁ, বলে সুবিধাভোগী। বললাম তো, আমি আপনি আমি তো ব্যাখ্যা বললাম, দিয়েছেন। আমি তো বলছি আমার জি, দলের মাঝে আপনি একটা ব্যাখ্যা অংশ দিয়েছেন। আছে। আপনি আসলে তাহলে যেদিন কোন থেকে দুটি দেশ আমি সেটি বলবেন না। যে- যেদিন না যেদিন থেকে আমি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি, যেদিন থেকে আমি নমিনেশন বাণিজ্যের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি, সেদিন থেকে এই লোকগুলো এসব কথা বলা শুরু করেছে। আমি তাদের কাজটা সহজ করে দিচ্ছি। তারা যেই মন্ত্রীর
বাতাস পেয়ে এসব কথা লাগবে। মন্ত্রীকে জিজ্ঞাসা করতে বলেন রাশেদ রহমান তার কাছে কোনোদিন গেছে কিনা, নেভার।